Hello students, welcome to another video in my channel English Globe. আজকে ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2023 and 24 এর আরো একটি নতুন পেজ সলভ করব বলে আমি চলে এসেছি। পেজ নাম্বার 451। এই পেজের সিন, আনসিন এবং গ্রামার আমরা ডিটেলস ব্যাখ্যা সহ সমাধান করব। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পছন্দ হলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আমরা সিনের আলোচনায় শুরু করি। প্রথমে যে সিনটি রয়েছে দেখতেই পাচ্ছ, এই সিনটি স্বামী অর্থাৎ ফাদার্স হেল্প থেকে দেওয়া হয়েছে। আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প। দেখো প্রথমে এতে রয়েছে কারেক্ট অল্টারনেটিভ চুজ করা। এখানে অপশন দেওয়া রয়েছে, যেটি কারেক্ট অল্টারনেটিভ হবে সেটি আমাদেরকে বেছে নিতে হবে। প্রথম প্রশ্ন, at 9:30 AM স্বামী ওয়াজ। সকাল 9:30টার সময় স্বামী কি করছিল? স্বামী কোথায় ছিল? ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রেয়ার হলে। ইন হিজ মাদার্স রুম, তার মায়ের ঘরে। ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। না লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ ফাদার্স রুম, তার বাবার ঘরের বিছানায় শুয়েছিল। তাহলে এটি হবে আমাদের সেকেন্ড অপশন, ইন হিজ মাদার্স রুম, সে তার মায়ের ঘরে শুয়েছিল। দেখো এখানে আমাদের লেখা আছে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, সে তার মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। তাই সে ছিল তার মায়ের ঘরে, তাই এখানে হবে আমাদের অপশন 2, ইন হিজ মাদার্স রুম। দ্বিতীয় প্রশ্নে রয়েছে স্বামী প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী ভান করেছিল যে তার মাথা যন্ত্রণা করছে। সময় কটা ছিল? অ্যাট 9:30 AM, সকাল 9:30। অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, সকাল 9টায়। অ্যাট 9 o'clock ইন দ্য ইভিনিং, সন্ধ্যা 9টায়। না অ্যাট 9:30 PM, রাত্রি 9:30টায়। তাহলে এটা হবে আমাদের অপশন 2, অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, সকাল 9টার সময়। 3 নম্বরে রয়েছে স্বামী ইন্ট্রোডিউসড স্যামুয়েল টু হিজ ফাদার অ্যাজ। স্বামী স্যামুয়েলকে তার বাবার কাছে কিরকম মানুষ হিসাবে পরিচিত করিয়েছিল? আ জেনারাস টিচার, একজন সদয় শিক্ষক। আ স্ট্রিক্ট ম্যান, একজন কঠোর মানুষ। আ গুড টিচার, একজন ভালো শিক্ষক। না আ ভেরি অ্যাংরি ম্যান, একজন খুব ক্রুদ্ধ মানুষ। তাহলে এটা হবে আমাদের অপশন 4, আ ভেরি অ্যাংরি ম্যান, একজন ভীষণ ক্রুদ্ধ মানুষ। 4 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী দ্য টিচার স্যামুয়েল উড স্কোল্ড হিম ইফ হি সেড দ্যাট হি ওয়াজ লেট বিকজ। স্বামীর মতে তাদের শিক্ষক স্যামুয়েল তাকে বকবে যদি সে বলে যে তার দেরি হয়েছে, তার কারণ। 1 নম্বর, হি ডিড নট প্রিপেয়ার হিজ লেসন, সে তার পড়া রেডি করেনি। হি হ্যাড হেডেক, তার মাথা যন্ত্রণা করছিল। হি হ্যাড স্টোম্যাক, তার পেটে যন্ত্রণা করছিল। না হি হ্যাড টুথেক, তার দাঁতে যন্ত্রণা করছিল। এটা হবে অপশন 2, হি হ্যাড হেডেক, তার মাথা যন্ত্রণা করছিল। এবারে আসি লাস্ট প্রশ্ন, স্বামীজ মাদার সাজেস্টেড স্বামী টু। স্বামীর মা স্বামীকে কি করার উপদেশ দিয়েছিলেন? স্টে অ্যাট হোম, বাড়িতে থাকা। গো টু স্কুল, স্কুলে যাওয়ার। টেল হিজ ফাদার, তার বাবাকে বলার। না চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তার পন্থা পরিবর্তন করার। তাহলে এটা হবে অপশন 1, স্টে অ্যাট হোম, তাকে বাড়িতে থাকার উপদেশ দিয়েছিল। এগুলো ছিল আমাদের এর উত্তর, কারেক্ট অল্টারনেটিভ চুজ। এবারে আমরা যেটিতে আসব, বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। দেখো প্রথম দিয়েছে স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ। স্বামী তার পন্থা পরিবর্তন করেছিল কারণ। তার পন্থা পরিবর্তনের কারণ কি ছিল? দেখো এখানে লেখা আছে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারবে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার ট্যাকটিক্স পরিবর্তন করেছিল। তাহলে একের উত্তরটা আমরা লিখব স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, এতটা। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে।
দু নম্বরে আছে স্বামীজ ফাদার আস্কড স্বামী ওয়েদার স্যামুয়েল, স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞাসা করেছিল যে স্যামুয়েল কি করবে, এটাই হবে স্বামীজ ফাদার আস্কড স্বামী ওয়েদার স্যামুয়েল অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, বাবা স্বামীকে জিজ্ঞাসা করেছিল যে স্যামুয়েল সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে কিনা। তাই এই উত্তরটা হবে অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, ওয়েদার স্যামুয়েল অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সবসময় স্যামুয়েল ছাত্রছাত্রীদের বকাবকি করে কিনা। দেখো 3 নম্বরে আছে স্বামী উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস বিকজ, স্বামী স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে পছন্দ করতো না। বিকজ তার কারণ কি ছিল? বিকজ এইখানে লেখা আছে দেখো হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, যে সমস্ত ছেলেরা দেরিতে আসে তাদের প্রতি তিনি আরো বেশি রেগে যান। তাহলে এই উত্তরটা হবে স্যামুয়েল হি স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, স্যামুয়েল যে সমস্ত ছেলেরা দেরিতে আসে তাদের উপর বেশি রেগে যেতেন। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই ইজটাকে আমরা করে দেব ওয়াজ, তাহলে এটা হয়ে যাবে হি ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু উড কাম ইন লেট, যারা দেরিতে আসতো তাদের উপর তিনি বেশি করে রেগে যেতেন। এটা ছিল আমাদের বি এর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবারে সি এতে আছে ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্টস। দেখো প্রথমে দিয়েছে স্যামুয়েল ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য হেডমাস্টার, স্যামুয়েল হেডমাস্টারকে ভয় পেতেন, এটা হবে ফলস। তার কারণ এখানে আছে দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টার তাকে ভয় পেত, অর্থাৎ হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পেত, তাই এটা হবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে হেডমাস্টার তাকে ভয় পায়। 2 নম্বরে আছে Swami's father told Swami that he would have to go to school late because it was his fault. স্বামীর বাবা স্বামীকে বলেছিল যে তাকে স্কুলে দেরিতেই যেতে হবে কারণ এটা তার নিজের ভুল ছিল, এটা হবে ট্রু। এখানে লেখা আছে, এখানে সাপোর্টিং স্টেটমেন্টে লেখা আছে ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, তাই এটা হবে ইউ উইল হ্যাভ টু ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটি হবে 2 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। এটা ছিল আমাদের সিন 1 ফাদার্স হেল্প থেকে। এবারে আসবো সিন 2। সিন 2 এতে রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, মাই ওন ট্রু ফ্যামিলিরও শুরুতে এতে রয়েছে কারেক্ট অল্টারনেটিভ চুজ করা। এর একেরটা দেখব, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, বৃদ্ধ মহিলাটি কিরকম ছিলেন? স্ট্রং শক্তিশালী, বিউটিফুল সুন্দর, উইক অ্যান্ড থিন দুর্বল এবং রোগা, না টল অ্যান্ড স্টাউট লম্বা এবং শক্তিশালী? তাহলে এটি হবে অপশন 3 উইক অ্যান্ড থিন দুর্বল এবং রোগা। 2 নাম্বার দ্য ব্যাগ অফ দ্য ওল্ড ওম্যান কন্টেন্ড, বয়স্ক বৃদ্ধ মহিলাটির ব্যাগে কি ছিল? ক্লোথস জামা কাপড়, স্টিক্স কাঠের দণ্ড, হার সিক্রেট তার নিজের গোপন কথা, না দ্য পোয়েটস সিক্রেট কবির গোপন বিষয়? তাহলে এটি হবে অপশন 4 দ্য পোয়েটস সিক্রেট। 3 নাম্বার দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু, দেখো এখানে রয়েছে দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আই অর্থাৎ কবি অ্যান্ড সি অর্থাৎ দ্য ওল্ড ওম্যান, তাহলে এটা হবে দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল, তাহলে এটি হবে আমাদের অপশন 4 ক্যাকল। 4 দ্য ওক ট্রিজ ফোর্স দ্য চাইল্ড টু, চাইল্ড অর্থাৎ দ্য পোয়েট, ওক গাছেরা বাচ্চাটি বা কবিকে কি করতে বাধ্য করেছিল? ব্লিঙ্ক চোখের পলক ফেলতে, চপড ডাউন দ্য ট্রিজ গাছেদেরকে কেটে ফেলতে, টিয়ার আপ ছিঁড়ে ফেলতে, না মেক আ প্রমিস একটা কথা দিতে বা প্রতিজ্ঞা করতে? তাহলে এটি হবে অপশন 4 মেক আ প্রমিস একটা কথা দিতে বা প্রতিজ্ঞা করতে। এবারে বিয়ে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে হাউ ডিড দ্য পোয়েট ফিল
when he came out of the wood, যখন কবি জঙ্গল থেকে বেরিয়ে এলেন তখন তিনি কিরকম অনুভব করছিলেন। এখানে লেখা আছে when I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. যখন আমি ওকের জঙ্গল থেকে বেরিয়ে এলাম মানুষের কোম্পানির মধ্যে বা সঙ্গের মধ্যে, তখন আমার চলনটা যদিও মানুষের মতোই ছিল, কিন্তু আমার হৃদয়টা ছিল একটি গাছের মতো। তাহলে এখানে প্রশ্নটা করেছে যে কবি যখন জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলেন তখন তিনি কিরকম অনুভব করছিলেন। এর উত্তরে আমরা লিখব when the poet came out of the wood he felt that his walk was the walk of a human child but his heart was of a tree, means mentally he had become united with the trees. অর্থাৎ কবি যখন জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলেন তিনি অনুভব করেছিলেন যে তার চলনটা মানুষের মতো হলেও তার হৃদয়টি একটি গাছের মতো হয়ে গিয়েছিল, অর্থাৎ মনের ভিতর থেকে তিনি গাছেদের সাথে একাত্ম হয়ে গিয়েছিলেন। বিয়ের একের প্রশ্নের উত্তরটা এইটা হবে। 2 নম্বর প্রশ্নতে দেওয়া রয়েছে হোয়াট ওয়াজ দ্য প্রমিস দ্যাট দ্য ওক ট্রিজ ফোর্সড দ্য পোয়েট টু মেক। ওক গাছেরা কবিকে কোন কথা দিতে বা কোন প্রতিজ্ঞা করতে ফোর্সড অর্থাৎ বাধ্য করেছিল। তাহলে দেখো এখানে লেখা রয়েছে আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, অ্যান্ড whenever you see an oak tree felled, swear you will plant two. যখনই তুমি দেখবে একটি ওক গাছ কাটা হচ্ছে প্রতিজ্ঞা করো যে তুমি দুটি গাছ বসাবে। তাহলে তারা এই প্রতিজ্ঞা করতে বাধ্য করেছিল। The oak trees forced the poet to make a promise of planting two trees whenever he would see an oak tree felled. ওক গাছেরা কবিকে এই কথা দিতে বাধ্য করেছিল যে যখনই তিনি একটি ওক গাছ কাটা দেখবেন তিনি দুটি গাছ বসাবেন। এই কথাটি বা এই প্রতিজ্ঞাটি করতে ওক গাছেরা কবিকে বাধ্য করেছিলেন। তাহলে এই এ এবং বি এই ছিল আমাদের সিন 2 মাই ওন ট্রু ফ্যামিলি। এবারে আমরা আসবো আনসিনেতে। আনসিন আমরা প্রথমেই ডিটেলসে না পড়ে প্রশ্ন অনুযায়ী সলভ করতে করতে আমরা প্রয়োজন অনুযায়ী পড়ে নেব। দেখো প্রথমে রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন। জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আলিগড় ডিস্ট্রিক্ট, এলাহাবাদ ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট না জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমি সি এর উত্তরটা দিয়েছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তার কারণ দেখো এখানে লেখা আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, অর্থাৎ জলদাপাড়া ন্যাশনাল পার্ক অবস্থিত আলিপুরদুয়ার জেলাতে। তাহলে এর উত্তরটা হবে অপশন সি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। নেক্সট প্রশ্ন ইন বেঙ্গল জলদাপাড়া হ্যাজ দ্য লার্জেস্ট হ্যাবিটেট অফ এ। বাংলায় জলদাপাড়ায় সবথেকে বেশি বাসস্থান কোন পশুর রয়েছে? 2 হর্নড রাইনোস, 1 হর্নড রাইনোস, 1 হর্নড রাম না 2 হর্নড ডিয়ার। এর উত্তরটা হবে 1 হর্নড রাইনোস। দেখো এখানে লেখা রয়েছে দ্য লার্জেস্ট হ্যাবিটেট অফ 1 হর্নড রাইনোস ইন বেঙ্গল। বাংলায় এক শৃঙ্গ গন্ডারের সবথেকে বড় বাসস্থান রয়েছে জলদাপাড়াতে, তাই এর উত্তরটা হবে 1 হর্নড রাইনোস। দেন আমাদের নেক্সট প্রশ্ন অ্যাসিস্ট্যান্টস হু অ্যারেঞ্জ ফোডার ফর পেট অ্যানিমেলস আর কল্ড। যেই সমস্ত সহযোগীরা পোষ্য হাতিদের জন্য খাবার সংগ্রহ করে তাদেরকে কি বলা হয়? মাহুতস, পাটওয়ালস, প্যাকার্স না পটার্স। এর উত্তরটা হবে পাটওয়ালস। দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে পাটওয়ালস, ব্র্যাকেটে লেখা আছে অ্যাসিস্ট্যান্টস হু অ্যারেঞ্জ ফোডার ফর পেট অ্যানিমেলস। পেট এলিফ্যান্টসের জন্য যারা ফোডার বা খাবার সংগ্রহ করে তাদের বলা হয় পাটওয়ালাস। তাই এটি হবে আমাদের অপশন বি পাটওয়ালাস। নেক্সট প্রশ্ন ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ পেট এলিফ্যান্টস আর। কতগুলি পেট এলিফ্যান্ট বা পোষ্য হাতি এখানে রয়েছে? দেখো এখানে আমাদের লেখা রয়েছে এ হার্ড অফ 78 পেট এলিফ্যান্টস, অর্থাৎ পোষ্য হাতি রয়েছে 78। তাই এটি হবে আমাদের অপশন এ 78।
নেক্সট প্রশ্ন, দ্য মাহুতস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক হ্যাভ বিন নাও সার্ভিং অ্যাজ। জলদাপাড়া ন্যাশনাল পার্কের মাহুতেরা কি হিসাবে কাজ করে? পার্মানেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার, ডেইলি ওয়ার্কার না কন্ট্রাকচুয়াল ওয়ার্কার? তাহলে এটি উত্তর হবে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, কারণ এখানে লেখা রয়েছে উই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ফর ইয়ার্স। আমরা বহু বছর ধরে কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে কাজ করে চলেছি। তাই এটি হবে অপশান 4, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স। নেক্সট প্রশ্ন, দ্য মাহুতস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্টেড ইনডেফিনাইট স্ট্রাইক অন। কোন দিনে জলদাপাড়া ন্যাশনাল পার্কের মাহুতেরা একটি স্ট্রাইক বা বন্ধ শুরু করেছিল? সানডে, মানডে, ফ্রাইডে না থার্সডে? এর উত্তরটা হবে ফ্রাইডে, কারণ এখানেই লেখা রয়েছে as the Mahouts and Patwals held a demonstration in the forest to press for their demands, tourists couldn't take elephant safaris on Friday. যেহেতু মাহুত এবং পাটওয়ালরা তাদের দাবির জন্য জঙ্গলের মধ্যে প্রদর্শনী শুরু করেছিল, তাই ট্যুরিস্টরা সেদিনে আর এলিফ্যান্ট সাফারিতে যেতে পারেনি এবং সেটি হয়েছিল অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। তাই এটি হবে আমাদের অপশান সি, ফ্রাইডে। এবারে আমরা বিয়েতে আসবো ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্টস। দ্য মানি, একে রয়েছে দ্য মানি দ্য মাহুতস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক গেট ইজ সাফিসিয়েন্ট টু রান দেয়ার ফ্যামিলিজ। যে টাকাটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের মাহুতেরা পায় তাদের সংসার চালানোর পক্ষে সেটা যথেষ্ট। এটা হবে ফলস। দেখো এখানে লেখা রয়েছে the money we get every month is too meager to run our families. যে টাকাটা প্রতি মাসে আমরা পাই সেটা সংসার চালানোর পক্ষে খুবই অল্প। মিয়েজার অর্থাৎ খুব অল্প, তাই এটি হবে ফলস এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য মানি উই গেট এভরি মান্থ ইজ টু মিয়েজার টু রান আওয়ার ওন ফ্যামিলিজ। এটি হবে একের সাপোর্টিং স্টেটমেন্ট। দেন 2 নম্বরে রয়েছে অ্যাকর্ডিং টু ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার ফর অ্যাপয়েন্টিং এ পার্মানেন্ট মাহুতস অ্যান্ড এ পাটওয়ালস ফর ইচ পেট এলিফ্যান্ট আ প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এই ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসারের মতে একজন পার্মানেন্ট মাহুত এবং পাটওয়াল রাখার জন্য প্রতি পোষ্য হাতি পিছু একটা প্রস্তাব গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে। এটি হবে ট্রু। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেখো লেখা আছে দীপক এম দ্য জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার সেড আ প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট ফর অ্যাপয়েন্টিং আ পার্মানেন্ট মাহুত অ্যান্ড এ পাটওয়ালস ফর ইচ পেট এলিফ্যান্ট। প্রত্যেক পোষ্য হাতির জন্য একটি পার্মানেন্ট মাহুত এবং পাটওয়াল নিযুক্ত করার প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে, এমনটাই বলেছেন দীপক এম, যিনি জলদাপাড়া ওয়াইল্ড লাইফের ডিভিশনাল ফরেস্ট অফিসার। তাই এটি হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট এবং এটি হবে একটি ট্রু স্টেটমেন্ট। 3 নম্বরে রয়েছে দ্য মাহুতস ডিড নট ফিড পেট এলিফ্যান্টস অ্যাজ দে হ্যাড স্টার্টেড ইনডেফিনাইট স্ট্রাইক। মাহুতেরা পোষ্য হাতিদের খেতে দেয়নি যেহেতু তারা বন্ধ শুরু করেছিল। এটি হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে আছে সোর্সেস সেড দো দ্য মাহুত ডিডন্ট জয়েন দেয়ার ডিউটিজ দে হ্যাড ফেড দ্য পেট এলিফ্যান্ট। সোর্সের বা উৎস, খবরের উৎস সম্পর্কে থেকে জানা যাচ্ছে যে যদিও মাহুতেরা তাদের কাজে যোগ দেয়নি কিন্তু তারা পোষ্য হাতিদের খেতে দিয়েছে। তাই এটি হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট এবং এটি হবে একটি ট্রু স্টেটমেন্ট। এরপরে আসবো আমরা সিএতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর। হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অফ দ্য ট্যুরিস্ট ফ্রম ক্যালকাটা রিলেটিং টু স্ট্রাইক। কলকাতা থেকে যিনি পর্যটক ছিলেন তার কি মতামত ছিল এই স্ট্রাইক সম্পর্কে? তাহলে এখানে দেখো লেখা আছে উই হ্যাভ অ্যারাইভড টু এনজয় এলিফ্যান্ট রাইড বাট কেম টু নো দ্যাট ইট would not be conducted today. It is disappointing. The forest department should take steps to end the impasse, otherwise tourists will miss the safaris, said Wbbse Mukherjee, a tourist from Calcutta. ক্যালকাটার একজন ট্যুরিস্ট বলেছেন যে আমরা এখানে এসেছিলাম এলিফ্যান্ট রাইডকে মজা করতে, কিন্তু এখানে এসে জানতে পারছি যে এটি অনুষ্ঠিত হবে না। এটি খুবই হতাশাজনক। ফরেস্ট ডিপার্টমেন্টের উচিত এই বন্ধটাকে শেষ করার জন্য কিছু স্টেপ নেওয়া,
না হলে ট্যুরিস্টরা এই সাফারি মিস করবে। তাই এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অফ দ্য ট্যুরিস্ট ফ্রম ক্যালকাটা রিলেটিং টু দ্য স্ট্রাইক। এর উত্তরটা হবে দ্য ট্যুরিস্ট ফ্রম ক্যালকাটা said that the forest department should take steps to end the impasse, otherwise they would miss the safaris। যেহেতু এটি past tense এ রয়েছে তাই এটাও past tense এ উইলটা হয়ে যাবে would। এটি হবে যে the forest department should take steps to end the impasse, otherwise tourists would miss the safaris। এবারে 2 নম্বর প্রশ্নে আসব, ইন হুইচ ওয়ার্ক ইজ দ্য হার্ড অফ এলিফ্যান্টস এঙ্গেজড ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ন্যাশনাল পার্কের হাতিদের কোন কাজে নিযুক্ত করা হয়। এখানে দেখো এখানে লেখা রয়েছে যে এলিফ্যান্টস আর এঙ্গেজড ইন সাফারিজ অ্যান্ড পেট্রোলিং। তাদের সাফারি করতে বা ট্যুরিস্টদেরকে জঙ্গল ভ্রমণের জন্য অ্যান্ড প্যাট্রোলিং অর্থাৎ পাহারায় দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে এর উত্তরটা আমরা লিখব দ্য হার্ড অফ এলিফ্যান্টস আর এঙ্গেজড ইন সাফারিজ অ্যান্ড প্যাট্রোলিং ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তাহলে এটা লিখব দ্য হার্ড অফ এলিফ্যান্টস আর এঙ্গেজড ইন সাফারিজ অ্যান্ড প্যাট্রোলিং ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ন্যাশনাল পার্কের হাতিদেরকে সাফারি এবং পেট্রোলিং এর কাজে নিযুক্ত করা হয়। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড মাহুতস অ্যান্ড পাটওয়ালস ইন দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্ট অ্যান ইনডেফিনাইট স্ট্রাইক। কেন মাহুত এবং পাটওয়ালরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে একটি বন্ধ শুরু করেছিল। দেখো এর উত্তরটা এখানে দেওয়া রয়েছে, এই একই উত্তর হবে দ্য মানি উই গেট এভরি মান্থ ইজ টু মেজার টু রান আওয়ার ফ্যামিলিজ। উই হ্যাড টেকেন আপ দিস ডিমান্ডস উইথ দ্য অফিসার্স অফ দ্য ডিপার্টমেন্ট earlier but there is no change in the situation। যে আমরা যে টাকাটা পাই মাসে আমাদের পরিবার চালানোর পক্ষে সেটা খুবই কম এবং এই সংক্রান্ত আমাদের যা দাবি সেটা নিয়ে আমরা ডিপার্টমেন্টের অফিসারদের সাথে আগেও দেখা করেছি কিন্তু তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাই এই উত্তরটা আমাদের লিখতে হবে মাহুতস অ্যান্ড পাটওয়ালস ইন দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্টেড অ্যান ইনডেফিনাইট স্ট্রাইক বিকজ দ্য মানি, এখানে উইটা হয়ে যাবে দে, তাই লিখতে হবে দ্য মানি দে গেট এভরি মান্থ ইজ টু মেজার টু রান দেয়ার ফ্যামিলিজ। They had taken up these demands with the officers of the department earlier but there was no change in the situation। পুরো সেন্টেন্সটাই আমার পাস্টে লিখতে হবে কারণ প্রশ্নটি পাস্টে দেওয়া রয়েছে, তাই প্রয়োজন মতো আমরা উই, যেখানে উই রয়েছে বা আওয়ার রয়েছে এগুলোকে দে এবং দেয়ারে চেঞ্জ করে নেব এবং যেখানে ভার্ব রয়েছে প্রেজেন্টে সেখানে আমরা পাস্ট টেন্সে চেঞ্জ করে নেব। তাহলে এটি হয়ে গেল আমাদের 3-এর প্রশ্ন। এবারে 4-এর প্রশ্ন, হোয়াট ডিড দীপক এম সে অ্যাবাউট দ্য প্রপোজাল অফ অ্যাপয়েন্টিং পার্মানেন্ট মাহুতস অ্যান্ড পাটওয়ালস। দীপক এম কি বলেছিলেন এই পার্মানেন্ট মাহুত এবং পাটওয়াল নেয়ার প্রস্তাব সম্পর্কে। এই সবই আমরা এখানে করলাম যে দীপক এম দ্য জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার সেড আ প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট ফর অ্যাপয়েন্টিং আ পার্মানেন্ট মাহুত অ্যান্ড পাটওয়ালস ফর ইচ পেট এলিফ্যান্ট। উই আর ওয়েটিং ফর দ্য অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট হি সেড। তিনি আরও বলেছেন যে স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভালের জন্য আমরা অপেক্ষা করছি। তাহলে এই উত্তরটা আমরা লিখব About the proposal of appointing permanent mahuts and patwals, Deepak M said that a proposal had been sent to the government for appointing a permanent mahout and patwals for each pet elephant এবং উইটা এখানে চেঞ্জ হয়ে যাবে they were waiting for the approval of the state finance department। এটা কি আমরা যোগ করে দেব they were waiting for the approval of the state finance department। তাহলেই হয়ে যাবে আমাদের 4-এর দাগের উত্তর। তাহলে আমাদের এখানে আনসিনটাও। এবারে আমরা আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে। প্রথমে রয়েছে ভার্বের সঠিক ফর্ম বেছে নেওয়া। দেখো হোয়েন হেলেন কেলার ওয়াজ অনলি 18 months ওল্ড, যখন হেলেন কেলার মাত্র 18 মাস বয়সী ছিলেন, সি ড্যাজ ভেরি ইল, তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এখানে অপশন রয়েছে ফল, ফেল অ্যান্ড হ্যাড ফলেন। যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স তাই এটা হবে ফেল, সি ফেল ভেরি ইল। হার লাইফ ড্যাশ
বাট দ্য লিটল চাইল্ড ড্যাশ হার সাইট অ্যান্ড হিয়ারিং, তার জীবন বাঁচানো গিয়েছিল কিন্তু ছোট্ট বাচ্চাটি তার দৃষ্টি এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। তাহলে যেহেতু তাকে বাঁচানো গিয়েছিল তাই এটা হবে হার লাইফ ওয়াজ সেভড। হার লাইফ ওয়াজ সেভড বাট দ্য লিটল চাইল্ড লস্ট হার সাইট অ্যান্ড হিয়ারিং। লস্ট সিম্পল পাস্টে হবে লস্ট। তাহলে প্রথমটা হলো ফেল, তারপরে হলো হার লাইফ ওয়াজ সেভড এবং তারপরে হলো বাট দ্য লিটল চাইল্ড লস্ট হার সাইট অ্যান্ড হিয়ারিং। এরপরে আমরা 5-এর এতে আসবো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসানো। দেখো ড্যাশ দ্য সার্জ অফ দ্য সেলসিয়াস কন্টিনিউ ড্যাশ ক্যালকাটা অন ফ্রাইডে, শুক্রবারেতেও এই তীব্র তাপদাহ চলেছিল। তাহলে এটা হবে দ্য সার্জ অফ দ্য সেলসিয়াস কন্টিনিউড ইন কলকাতা অন ফ্রাইডে অ্যান্ড মেট অফিস অর্থাৎ মেটেরোলজিক্যাল অফিস অফার্ড নো হোপ ড্যাশ দ্য হিট ওয়েভ কন্ডিশনস, এই তাপপ্রবাহের যে পরিস্থিতি তাই থেকে রেহাই পাওয়ার কোনো আশা দেখায়নি। তাহলে এটা হবে ফ্রম। তাহলে পুরোটা হলো দ্য সার্জ অফ দ্য সেলসিয়াস continued in Calcutta on Friday and Met Office offered no hope from the heat wave conditions. এটি হয়ে গেল আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এরপরে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে রয়েছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, এটা দিয়েছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। স্বামী জিজ্ঞাসা করলো তুমি কি লিখেছো বাবা, এটিকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এবং এটি একটি প্রশ্নবোধক বাক্য। দেখো এখানে প্রথমে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ফাদার অর্থাৎ স্বামী বাবা বলে সম্বোধন করে প্রশ্নটা করছে, তাই সেই অনুযায়ী আমাদের উত্তরটা এভাবেই লিখতে হবে। এখানে উত্তরটা হবে, দেখো উত্তরটা এভাবে লিখতে হবে অ্যাড্রেসিং হিম অ্যাজ ফাদার স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন, অর্থাৎ তাকে বাবা বলে সম্বোধন করে স্বামী জিজ্ঞাসা করেছিল অ্যাপ্রিহেন্সিভলি বা খুব চিন্তার সাথে যে হোয়াট হি হ্যাড রিটেন তিনি কি লিখেছেন। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ এইভাবে করতে হবে। নেক্সট 2 নম্বরে রয়েছে আমাদের ভয়েস চেঞ্জ। দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি তারা অনুভব করতে পারছিল। এটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে দে হলো সাবজেক্ট, কুড ফিল আমার ভার্ব অ্যান্ড গান্ধীজি's প্রেজেন্স এটি হলো অবজেক্ট, আর অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস এটা এক্সট্রা। তাহলে এখানে প্রথমে আমার অবজেক্ট গান্ধীজি's প্রেজেন্স সেটাকে সামনে নিয়ে যেতে হবে এবং তারপরে কুড ফিলটা চেঞ্জ হয়ে যাবে কুড বি ফেল্ট। দেখো আমি এখানে উত্তরটা করেছি, এটা হবে গান্ধীজি's প্রেজেন্স কুড বি ফেল্ট অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস বাই দেম, ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি তারা অনুভব করতে পারছিল। গান্ধীজি's প্রেজেন্স সামনে গেছে, তারপরে রয়েছে কুড বি ফেল্ট অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস বাই দেম, তারা অনুভব করতে পারছিল। এটা হলো ভয়েস চেঞ্জ। নেক্সট রয়েছে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, এটি রয়েছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে এবং এটাকে নো সুনার দ্যান দিয়ে চেঞ্জ করে লিখতে বলা হয়েছে। নো সুনার দ্যান দিয়ে লেখার নিয়ম হচ্ছে প্রথমে নো সুনার দিয়ে লিখতে হবে, দেন হ্যাড অথবা ডিড এনে প্রথম সেন্টেন্সটা লিখে এই কমার পরে দ্যান বসিয়ে বাকি সেন্টেন্সটা আমাদের লিখতে হবে। দেখো আমি এখানে লিখিয়ে দিয়েছি, no sooner had spring come than back we sailed to our own dear island. no sooner সামনে গিয়ে তারপরে had then spring, যেহেতু had এর পরে থার্ড ফর্ম হয় তাই ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, then বসিয়ে বাকিটা লিখেছি। এখানে যে দেওয়া আছে then back we sail, এটাকে আমরা then we sail backও লিখতে পারি, এই ব্যাকটাকে সেলের পরেও লিখতে পারি। যেহেতু প্রশ্নতে ব্যাকটা আগে লেখা রয়েছে তাই আমি এখানেও ব্যাকটা আগে দিয়েছি, কিন্তু তোমরা যদি চাও ব্যাকটাকে সেলের পরেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেল আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। এরপরে আমাদের যে অংশটি থাকে সেটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমরা এখানে ফ্রেজাল ভার্ব দেখে নেব এবং ফ্রেজাল ভার্বের নিয়ম হচ্ছে নিচে থেকে, এখানে তোমাদের অপশন দেওয়া রয়েছে, এখান থেকে চুজ করে বসাতে হবে, কিন্তু সেন্টেন্সে ভার্বগুলো যে ফর্মে রয়েছে সেই ফর্মে ফ্রেজাল ভার্বগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে এক্সটিংগুইশ দ্য ল্যাম্প
প্লিজ দয়া করে ল্যাম্পটা বন্ধ করে দাও, এক্সটিংগুইশ বন্ধ করে দেওয়া। তাহলে এখানে আমাদের ফ্রেজাল ভার্ব হবে পুট আউট, নিভিয়ে ফেলা। এক্সটিংগুইশ মানে আর পুট আউট মানে সেম, তাই এক্সটিংগুইশের ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব ইউজ হবে পুট আউট। নেক্সট, রেকর্ড দ্য নোটস, নোটগুলিকে লিপিবদ্ধ করো। রেকর্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট ডাউন, নথিবদ্ধ করা বা লিখে রাখা, তাই রেকর্ডের জায়গায় হবে পুট ডাউন। নেক্সট থার্ড, ডোন্ট হেট দ্য পুয়ার, গরিবকে ঘৃণা করো না। হেটের ফ্রেজাল ভার্ব লুক ডাউন আপন, তাই এই হেটের জায়গায় বসবে লুক ডাউন আপন। এটা হয়ে গেল আমাদের ফ্রেজাল ভার্ব। এরপরে আমরা 6 দাগে চলে আসব। এখানে হচ্ছে আমাদের আনসিন থেকে ওয়ার্ড বেছে লিখতে হবে, একই সেম মিনিং ওয়ার্ডস। দেখো শুরুতে রয়েছে উইদাউট ডিলে, দেরি না করে, কোনো রকমভাবে দেরি না করে। তাহলে এখানে দেখো আমাদের লেখা রয়েছে ইমিডিয়েটলি, খুব শীঘ্রই, তাই উইদাউট ডিলেটা হবে ইমিডিয়েটলি। নেক্সট 2 নম্বরে রয়েছে টু স্মল ইন অ্যামাউন্ট, পরিমাণে খুবই কম, তাহলে এটা হবে আমাদের মিয়েজার, মিয়েজার হবে হচ্ছে টু স্মল ইন অ্যামাউন্ট। নেক্সট হচ্ছে কিপিং ওয়াচ ওভার বাই রেগুলার ট্রাভেলিং অ্যারাউন্ড ইট, কোনো কিছুর চারপাশে প্রতিদিন ঘোরাফেরা করে তার প্রতি নজর রাখা, তাহলে এটি হবে প্যাট্রোলিং, প্যাট্রোলিং তিনেরটা হবে। নেক্সট 4-এ রয়েছে দ্য ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যান এনিম্যাল, কোনো গাছ অথবা জন্তুর যে প্রাকৃতিক বাসস্থান তাকে বলা হয় হ্যাবিট্যাট। দেখো এখানে লেখা রয়েছে হ্যাবিট্যাট, তাই 4-এর উত্তরটা হবে হ্যাবিট্যাট। তাহলে এখানেই আমাদের আজকের পেজ আলোচনা শেষ হলো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।